হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটা সার্ভাইভাল মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটার প্রতি সেকেন্ডে আপনাদের মনে হবে যে এবারে হয়তো লোকটা মারা যাবে। তো চলুন দেখা যাক এই মুভিতে এমন কি ঘটনা ছিল যেটার জন্য এই মুভির মেন ক্যারেক্টার লিওনার্দো ডিকাপ্রিওকে বেস্ট অ্যাক্টর আর অস্কার পুরস্কারে সম্মানিত করা হয়। তো মুভির শুরুতে আমরা একটা জঙ্গলকে দেখতে পাই, যেখানে এক আমেরিকান শিকারী তার ছেলেকে সাথে নিয়ে জঙ্গলে পশু শিকার করছিল। এই সময়টা ছিল 1823 সালের কাছাকাছি কোনো একটা সময়। তার নাম ছিল হিউজ গ্লাস। গ্লাস একটা গোষ্ঠীর লোকেদের সাথে কাজ করে, যাদেরকে ট্রাইবাস নামে জানা যায়। আসলে এদের জীবিকা ছিল জঙ্গলের পশুদেরকে শিকার করে তাদের চামড়া বিক্রি করা। এরপর তারা যখন শিকার করে ঘরে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই তাদের গ্রুপের উপরে এক আদিবাসী গোষ্ঠীর লোকেরা আক্রমণ করে দেয়। আদিবাসী লোকেরা তাদের উপর আক্রমণ এই জন্য করেছিল কারণ তাদের যে সর্দার ছিল তার মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়েছিল। সেই জন্য সে রেগে গিয়ে সমস্ত গোষ্ঠীর লোকেদের উপর আক্রমণ করেছিল। কিন্তু আসল সত্য এটাই ছিল যে এই গোষ্ঠীর লোকেরা তার মেয়েকে কিডন্যাপ করেনি। এখানে সেই আক্রমণের ফলে হিউজ গ্লাসের গোষ্ঠীর প্রচুর লোক মারা যায়, আর হিউজ গ্লাস তার ছেলেকে নিয়ে একটা নৌকাতে করে পালিয়ে যেতে থাকে। তার সাথে আরো অনেক লোকেরা ছিল, যাদের ক্যাপ্টেন ছিল অ্যান্ড্রু হেনরি নামের একটা লোক। এরা সবাই নৌকাতে করে একটা নদীর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর চলার পর গ্লাস সবাইকে বলে, আমরা যদি এমনভাবে এগিয়ে যেতে থাকি তাহলে আমরা খুব শীঘ্রই সেই আদিবাসীদের হাতে ধরা পড়ে যাব। সে কারণে আমাদের জন্য ভালো এটাই হবে যে জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার। কিন্তু তখন তাদের মধ্যে একটা লোক, যার নাম জন ছিল, সে সবাইকে জঙ্গলে যাওয়ার জন্য মানা করে। তখন গ্লাস তাকে বোঝায় যে জঙ্গল অনেক বিশাল বড়, যেখানে আমরা খুব সহজেই সেই আদিবাসীদের থেকে পিছু ছাড়িয়ে নিতে পারবো। কিন্তু আমরা যদি এমনভাবে জলের রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকি তাহলে সেই আদিবাসীরা খুব শীঘ্রই আমাদেরকে শিকার করে ফেলবে। সেই জন্য আমাদের ভালো এটাই হবে যে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার। জন তবুও গ্লাসের কথা শুনছিল না। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন তাকে বলে, গ্লাস আমাদের সবাই থেকে খুব ভালোভাবে এই জঙ্গলকে চেনে, সেই জন্য আমাদেরকে গ্লাসের কথা মেনে চলা উচিত। এরপর তারা তাদের নৌকাকে ছেড়ে দিয়ে জঙ্গলের রাস্তা ধরে। এখানে আসার পর ক্যাপ্টেন সবাইকে বলে, আমাদেরকে আমাদের কাছে থাকা চামড়াগুলোকে এখানেই লুকিয়ে রেখে এগিয়ে যাওয়া উচিত, কারণ এত ভারী জিনিসকে নিয়ে আমরা এত বিশাল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারবো না। সেই জন্য আমরা এগুলোকে পরে নিয়ে যাওয়ার জন্য ফিরে আসব। এরপর তারা তেমনটাই করে। তারপর সমস্ত চামড়াগুলোকে লুকিয়ে রেখে এগিয়ে যেতে থাকে। তারা তাদের নৌকাটাকে নদীতে ভাসিয়ে দেয়, যাতে আদিবাসীরা ভাবে যে তারা নদীর রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু যারা সেই নৌকাকে ভাসিয়ে দেওয়ার জন্য এসেছিল, তারা সেটাকে ভাসিয়ে দেওয়ার বদলে সেটাতেই চড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তারপর তারা কিছু দূর চলার পরেই সেই আদিবাসীদের শিকার হয়ে যায়, যেটার ফলে এখন এটা প্রমাণিত হয় যে গ্লাস একেবারেই সঠিক ছিল। এরপর বেঁচে থাকা লোকেরা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। অনেকক্ষণ ধরে চলার পর তারা সবাই একটা জায়গায় বিশ্রাম করার জন্য থামে। এরপর সবাই যখন আরাম করছিল, তখন গ্লাস সবাইয়ের জন্য শিকার করতে চলে যায়। কিছুক্ষণ পর সে জঙ্গলে ভাল্লুকের দুটো বাচ্চাকে দেখতে পায়, যাদের উপরে এম করে সে গুলি চালাতেই চলেছিল। ঠিক তখনই সে তার পিছনে কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায়। যখন সে পিছনে তাকায়, তখন সেখানে সে তাদের মাকে দেখতে পায়, যে তার উপরে আক্রমণ করে দেয়। সেই ভাল্লুকটা গ্লাসের উপরে খুবই নৃশংসভাবে আঘাত করতে থাকে। এরপর গ্লাস একেবারেই নড়াচড়া বন্ধ করে দেয় আর মরে যাওয়ার অভিনয় করতে থাকে, যেটার ফলে মা ভাল্লুকটা এখন তাকে মৃত ভাবে। আর সেখানে থেকে সে তার বাচ্চাদের কাছে চলে যায়। এটার সুযোগ উঠিয়ে গ্লাস তার কাছে থাকা একটা বন্দুক তুলে নেয় আর ভাল্লুকটাকে মারে। কিন্তু এরপর সেই মা ভাল্লুকটা গ্লাসের উপরে আবারও আক্রমণ করে দেয়। গ্লাসের গুলি তার গায়ে লাগার ফলে সে উন্মাদ হয়ে যায়, আর সেটার কারণে সে গ্লাসের গলায় কামড়ে দেয়। ভাল্লুক এইবার তার উপরে এত ভয়ানকভাবে আক্রমণ করে দেয় যে তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, আর সেগুলো থেকে প্রচুর রক্ত বেরিয়ে আসতে থাকে। কিন্তু অন্যদিকে গুলি লাগার ফলে ভাল্লুকেরও প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছিল, যেটার ফলে সে এখন শান্ত হয়ে যায়। এটার সুযোগ উঠিয়েই গ্লাস তার ছুরিটাকে বের করে, আর সেটার দ্বারা সেও তাকে ক্ষতবিক্ষত করতে শুরু করে। এখানে সে সেই ভাল্লুকটাকে মারতে সফল হয়। এরপর তারা দুজনেই একটা খাদে পড়ে যায়, আর গ্লাস অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর গ্লাসের সাথীরা সেখানে এসে পড়ে। তারা দেখে যে গ্লাস প্রচুর আহত অবস্থায় ভাল্লুকের নিচে চাপা পড়েছিল। তারা যখন ভাল্লুকটাকে তার উপর থেকে সরায়, তখন তারা লক্ষ্য করে যে ভাল্লুকটা তার শরীরের এমন কোনো অংশ ছেড়ে দেয়নি যেখানে সে তার থাবা মারেনি। এটা দেখার পর ক্যাপ্টেন সেগুলোকে সেলাই করতে শুরু করে দেয়, যাতে তার রক্ত বেরিয়ে আসা বন্ধ হয়। কিন্তু গ্লাসের এখানে এত বেশি যন্ত্রণা হচ্ছিল যে সে তখনই আবারও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার সুযোগ উঠিয়ে ক্যাপ্টেন তার গলায় থাকা ক্ষতটাকেও সেলাই করে দেয়, যেটা কিনা পুরোপুরিভাবে ফালা হয়ে গিয়েছিল। এরপর তারা গ্লাসকে উঠিয়ে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ চলার পর তাদের সামনে এমন একটা রাস্তা এসে পড়ে
যেখানে থেকে একজনকে একাই চলতে সমস্যা হচ্ছিল, তো তারা গ্লাসকে কিভাবে নিয়ে যেতে পারত। এরপর তারা সবাই সেখানেই থেমে যায়। এখন তাদের মধ্যে জন নামের সেই লোকটা, যে কিনা আগে থেকেই গ্লাস আর তার ছেলেকে পছন্দ করতো না, সে বলে আমরা যদি এভাবেই একে উঠিয়ে নিয়ে যেতে থাকি তাহলে খুব শীঘ্রই আদিবাসী লোকেরা আমাদেরকে ধরে ফেলবে। সেই জন্য আমাদের ভালো এটাই হবে যে আমরা একে এখানেই রেখে দিয়ে এগিয়ে যেতে থাকি। কথা শোনার পর ক্যাপ্টেন ডিসাইড করে যে তারা তাকে এখানেই ছেড়ে দিয়ে এগিয়ে যাবে, কারণ গ্লাসের অবস্থা খুবই খারাপ ছিল আর তার বাঁচার কোনো আশা ছিল না। কিন্তু ক্যাপ্টেন তাকে এভাবেই কষ্ট পেয়ে পেয়ে মারা যাক সেটা চাইছিল না। সেই জন্য সে তাকে এখন কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তার দিকে বন্দুক উঁচিয়ে ধরে। গ্লাসের ছেলে হক ক্যাপ্টেনকে এমনটা করতে মানা করে। এরপর ক্যাপ্টেনের তাদের উপরে দয়া হয় আর সে তাকে মারে না। এরপর সে বলে যে এর সাথে এখানে থাকবে আর তার মৃত্যুর পর তাকে সম্মানের সাথে তার শেষকৃত্য সম্পন্ন করবে, আমি তাকে $70 দেব। এটা শোনার পর গ্লাসের ছেলে আর তার সাথে অন্য একটা ছেলে যার নাম ব্লেজার ছিল, তারা এখানে তার সাথে থাকতে রাজি হয়ে যায়। তারা বলে আমাদেরকে টাকা দাও আর না দাও, আমরা এখানে ওনার দেখাশোনা করব। এখন জন, যে কিনা গ্লাসকে আগে থেকেই পছন্দ করতো না, সে ক্যাপ্টেনকে বলে $70 খুবই কম টাকা, আপনি যদি আমাকে $100 দেন তাহলে আমি এখানে ওদেরকে রক্ষা করার জন্য থাকতে পারি। ক্যাপ্টেন তার কথায় রাজি হয়ে যায় আর এখন তারা তিনজন এখানে গ্লাসের সাথে থেকে যায় আর বাকি লোকেরা ক্যাপ্টেনের সাথে এগিয়ে যায়। পরের দিন জন একটা জায়গায় বসে গ্লাসের মরার জন্য অপেক্ষা করছিল, কিন্তু গ্লাস, যে কিনা এত খারাপ অবস্থায় ছিল, সে তবুও গিভ আপ করছিল না। এরপরে একদিন সকালে যখন গ্লাস আর জন একা ছিল, তখন সে তার কাছে এসে বলে তুমি মরছো না কেন? তোমার জন্য আমাদের সবাইয়ের জীবন চলে যাবে। তুমি চাইলে এখন তোমার ছেলে আর আমাদের জীবন বাঁচাতে পারো, কারণ আদিবাসীরা যদি এখানে এসে পড়ে তাহলে তারা আমাদের সবাইকে মেরে ফেলবে। তুমি চাইলে আমি তোমাকে এটা করতে সাহায্য করতে পারি। তুমি একবার তোমার চোখের পলক ফেলো আর আমাকে এটা করার অনুমতি দাও। কিন্তু গ্লাস তার চোখের পলক ফেলে না। এরপর জন বলে তোমাকে চোখের পলক ফেলার কোনো দরকার নেই। এরপর সে তার নাক আর মুখ চেপে ধরে আর এখন গ্লাস ছটফট করতে থাকে। ঠিক তখনই গ্লাসের ছেলে পিছনে এসে পড়ে আর তাকে বন্দুকের পিছনের দিকটা দিয়ে খুব জোরে আঘাত করে। এর ফলে জন মাটিতে গিয়ে পড়ে। জন তাকে বোঝাতে থাকে যে সে এমনটা কেন করছিল, কিন্তু গ্লাসের ছেলে জোরে জোরে চিৎকার করতে থাকে আর তার দিকে বন্দুক উঁচিয়ে ধরে। কিন্তু তখনই জন তার কাছে থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর তার কাছে একটা ছুরি ছিল যেটার সাহায্যে সে গ্লাসের ছেলেকে মেরে ফেলে। গ্লাসের গলা খুবই খারাপভাবে কেটে গিয়েছিল, সেই জন্য সে এখন চিৎকারও করতে পারছিল না। তার পুরো শরীর খুবই খারাপভাবে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, সেই জন্য সে তার ছেলেকে বাঁচাতেও পারে না। সে শুধুমাত্র তার ছেলেকে তার চোখের সামনে মরতে দেখতে পাচ্ছিল। আর জন এখন তার ছেলেকে টেনে নিয়ে গিয়ে একটা ঢালু জায়গায় লুকিয়ে ফেলে যাতে ব্লেজার তাকে দেখতে না পায়। আর যখনই সেই ছেলেটা সেখানে এসে পড়ে তখন গ্লাস তাকে বলতে পারে না যে এ আমার ছেলেকে মেরে ফেলেছে, কারণ তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এরপর রাত হয়ে যায় আর জন আর ব্লেজার ঘুমিয়ে পড়ে। এরপর যখন প্রায় সকাল হয়ে আসে তখন জন ব্লেজারের কানে গিয়ে বলে আমাদের থেকে কিছু দূরেই কমপক্ষে 20 জন আদিবাসী এসে গিয়েছে আর তারা এখন এদিকেই এগিয়ে আসছে। একথা শোনার পর ব্লেজার খুব ভয় পেয়ে যায়। এরপর সে বলে হক কোথায়? জন বলে সে যদি বেঁচে থাকে তাহলে তারা তাকে পরে খুঁজে বের করবে। ব্লেজার এখন বলে কিন্তু গ্লাস তো এখনো পর্যন্ত বেঁচে আছে আর আমরা তো ক্যাপ্টেনকে প্রমিস করেছিলাম যে আমরা গ্লাসের মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন করার পরেই এখানে থেকে যাব। এটা শোনার পর জন গ্লাসকে খুবই খারাপভাবে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। তার পুরো শরীরে ক্ষত ছিল আর সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আর সে এখন তাকে একটা গর্তের মধ্যে, যেটাকে সে আগে থেকেই খুঁড়ে রেখেছিল যাতে তার মৃত্যুর পর তাকে সেখানে কবর দিতে পারে, সেখানেই এখন তাকে শুইয়ে দেয় আর তার উপরে মাটি দিতে থাকে। ব্লেজার বলে এটা তুমি কি করছো? জন তাকে বলে আজ নয়তো কাল এ তো সেই মারাই যাবে, আর যেমনটা আমরা প্রমিস করেছিলাম যে এর শেষকৃত্য পুরো সম্মানের সাথে করার, আমি এখন সেটাই করছি। এরপর সে তার উপরে কিছু মাটি দিয়ে দেয় আর সেখানে থেকে চলে যেতে থাকে। আর সে সেই ছেলেটাকে বলে তুমিও চলে আসো আমার সাথে। যদিও ব্লেজার সেখানে থেকে যেতে মন চাইছিল না, কিন্তু তার জীবনও তো এখন বিপদের মধ্যে ছিল, সেই জন্য সে এখন গ্লাসের উপরে নিজের বোতল রেখে দেয় আর তার কাছে ক্ষমা চেয়ে সেখানে থেকে চলে যায়। সে এটা জানতো না যে জন তাকে মিথ্যা কথা বলছে। আশেপাশে কোনো আদিবাসী ছিল না আর এখন গ্লাস সেখানে একা ছিল। সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। গ্লাস অনেক সময় ধরে সেখানেই শুয়েছিল। এরপর সে নিজের মধ্যে সাহস জোগায় আর ঘষে ঘষে সেই জায়গা থেকে বেরিয়ে তার ছেলেকে যেখানে রাখা হয়েছিল সেদিকে যেতে থাকে। এরপর সে তার ছেলের উপরে মাথা রেখে অনেক সময় ধরে শুয়ে থাকে। এরপর তার খিদে পেয়ে যায় আর সে ঘষে ঘষে একটা জায়গায় যায় যেখানে কোনো একটা পশুর কঙ্কাল পড়েছিল। সে সেখানে থেকে একটা হাড় ভাঙে আর তার মধ্যে থেকে কিছু শুকনো মাংস ছিল, সেটাকে খেতে থাকে। এরপর সে ঘষে ঘষে একটা পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়
সে দেখে যে নিচে একটা নদী ছিল। এরপর সে খুবই কষ্ট করে আবারও সেইভাবে ঘষতে ঘষতে নদীর তীরে গিয়ে পৌঁছায়। এরপর সে যখন নদীর জল পান করতে শুরু করে তখন সেই জল তার গলা থেকে বেরিয়ে আসতে থাকে, কারণ সেটা কাটা ছিল। এখন গ্লাসের কাছে কিছু পরিমাণ বন্দুকের বারুদ ছিল। সে সেটার সাহায্যে আগুন জ্বালানোর চেষ্টা করে। সে কিছু বারুদ তার সেই কাটা অংশে লাগিয়ে দেয়। এরপর সে আগুন জ্বালিয়ে সেখানে থেকে একটা আগুনের ফুলকি নিয়ে সেই গলার কাটা অংশের কাছে নিয়ে যায়। এর ফলে সেখানে থাকা বারুদ জ্বলে ওঠে, আর সেটার ফলে তার গলার কাটা জায়গাটা পুড়ে যায়। সে এটা এই জন্য করেছিল যাতে সেই কাটা জায়গাটা জুড়ে যায়। এই তীব্র যন্ত্রণার কারণে গ্লাস আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর গ্লাস কিছুদিন সেই নদীর ধারে আশ্রয় নেয়। সে জলপান করে ঘাস খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখে। এরপর হঠাৎ একদিন সেই আদিবাসীরা সেখানেও চলে আসে, আর এর আগে তারা গ্লাসকে মারবে সে নদীর স্রোতের সাহায্যে সেখানে থেকে পালিয়ে যায়। এরপর সে একটা মরা গাছের সাহায্য নিয়ে ভাসতে ভাসতে অন্য একটা তীরে গিয়ে পৌঁছায়। এরপর গ্লাস এখানেও কিছুদিন সার্ভাইভ করে। অবশেষে কিছুদিন পর তার ক্ষত অনেকটা ঠিক হয়ে যায়। সে এখন একটা লাঠির সাহায্যে ধীরে ধীরে চলতে পারছিল। সে নদীর কাছে থাকায় তার জলের কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু সে খাবার ততটা পাচ্ছিল না। কখনো কখনো সে একটা দুটো মাছ পেয়ে যেত, যেটার ফলে সে শুধুমাত্র বেঁচে থাকতে পারবে। এরপর হঠাৎ একদিন যখন সে ঘুমাচ্ছিল তখন সে দূরে একটা আগুন জ্বলতে দেখতে পায়। এরপর যখন সে সেখানে যায় তখন সে দেখে যে একটা লোক অনেক বড় একটা পশুর শিকার করেছিল, আর সে সেটাকে খাচ্ছিল। এরপর যখনই সেই গ্লাসকে দেখতে পায় তখন সে তার তীর উঁচিয়ে ধরে আর তাকে মারতেই চলেছিল। ঠিক তখনই গ্লাস ইশারা করে তাকে বলতে থাকে যে আমাকে একটু খাবার দাও। সে বলতে থাকে যে আমার এই অবস্থায় একটা ভাল্লুক করেছে, আর আমার নিজের লোকেরা আমাকে এখানে মরার জন্য রেখে দিয়ে চলে যায়, আর তারা আমার ছেলেকেও মেরে দিয়েছে। আর এখানে যে লোকটা ছিল তার পরিবারকেও আদিবাসী গোষ্ঠীর লোকেরা মেরে দিয়েছিল। সে তাকে খাবার দেয় আর তাকে বলে তুমি চাইলে আমার সাথে যেতে পারো। এরপর তারা একসাথে রওনা দেয়। এই লোকটার কাছে একটা ঘোড়াও ছিল, যেটার ফলে তাদের চলা অনেক সহজ হয়ে যায়। অন্যদিকে জন আর ব্লেজার যখন এগিয়ে যাচ্ছিল তখন সে জনের কথাবার্তা শুনে এটা জানতে পারে যে সেখানে কোনো আদিবাসী ছিল না, আর জন এই জন্য মিথ্যা কথা বলেছিল যাতে সে নিজের জীবন বাঁচাতে পারে। এরপর ছেলেটা তাকে গুলি করতে যায়, কিন্তু তারপর আবারও জন তাকে নিজের কথার জালে ফাঁসায়, আর আবারও তারা একসাথে এগিয়ে যেতে শুরু করে। এরপর তারা যখন কিছু দূর এগিয়ে যায় তখন তারা একটা গ্রামে এসে পড়ে। সেই গ্রামটাকে কারা ধ্বংস করে দিয়েছিল, আর সেখানকার সমস্ত লোকেদেরকে মেরে ফেলেছিল। আর সেখানে থেকে তারা দুটো ঘোড়াও পেয়ে যায়। এরপর তারা সেই ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছে যায় যেখানে তারা যেতে চাইছিল। কিন্তু তারা সেখানে প্রবেশ করার আগে জন ব্লেজারকে বলে তুমি নিজের মুখ বন্ধ রাখবে, কারণ ওরা যদি সত্যি কথাটা জেনে যায় তাহলে ওরা আমাদেরকে ফাঁসি দিয়ে দেবে। এরপর জন আর সেই ছেলেটা ক্যাপ্টেনের কাছে যায়। আসলে ক্যাপ্টেন আর তার লোকেরা তাদের থেকে অনেক আগেই এখানে চলে এসেছিল। এরপর যখন তারা তার কাছে গিয়ে পৌঁছায় তখন ক্যাপ্টেন তাদের দুজনকে নিজের কথা মতো $100 করে দেয়, কিন্তু ব্লেজার সেটাকে না নিয়েই চলে যায়। জন তাকে বলে গ্লাসের মৃত্যু আর তার ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার কারণে ও খুবই ভেঙে পড়েছে, সেই জন্য সে এমনটা রিয়াক্ট করছে। এরপর সে তার টাকাটাও নিয়ে নেয় আর সেখানে থেকে চলে যায়। আসলে সেই ছেলেটা মনে মনে গিল্টি ফিল করছিল, সে তাদের সাথে খুবই খারাপ কাজ করেছে, যেটাকে তার করা উচিত হয়নি। অন্যদিকে গ্লাস সেই লোকটার সাথে এগিয়ে চলেছিল, আর তখনই হঠাৎ বরফের ঝড় ওঠে। আর যেহেতু গ্লাস প্রচুর আহত ছিল আর তার ঘায়ে এখন পচন ধরতে শুরু করেছিল, সেই জন্য সে অজ্ঞান হয়ে যায়। এরপর সেই লোকটা তার জন্য গাছের ডাল দিয়ে একটা ছোট ঝুপড়ি বানায় আর তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলে, আর সেটার মধ্যে একটা আগুন জ্বালিয়ে দেয় যাতে তার শরীর গরম থাকে। এরপর যখন গ্লাস সকালে ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে সেই লোকটা আশেপাশে কোথাও ছিল না। এরপর সে যখন কিছু দূর এগিয়ে যায় তখন সে দেখে যে সেই লোকটাকে কেউ বা কারা ফাঁসি দিয়ে একটা গাছে ঝুলিয়ে রেখেছিল। আসলে এটা ফ্রান্সের লোকেদের কাজ ছিল। এরপর গ্লাস তাদের ঘোড়ার কাছে গিয়ে পৌঁছায়। সেখানে সেই দলের সর্দার একটা মেয়েকে রেপ করছিল। এরপর গ্লাস সেই মেয়েটাকে তার হাত থেকে বাঁচায়। এরপর সে একটা ঘোড়া নিয়ে কিছু লোকেদেরকে গুলি করে সেখানে থেকে পালিয়ে যায়। সেখানে থেকে পালানোর পর গ্লাস একটা গাছের নিচে বিশ্রাম করে। এরপর যখন সকাল হয় তখন সে দেখে যে সেই আদিবাসীরা তার অনেক কাছে এসে গিয়েছিল। এরপর সে একটা দুটো আদিবাসীকে গুলি করে আর ঘোড়ায় চড়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু সেই আদিবাসীদের কাছেও ঘোড়া ছিল, সেই জন্য তারাও তার পিছু করতে শুরু করে দেয়। তখনই গ্লাসের সামনে একটা পাহাড়ের খাদ এসে পড়ে, আর সে সেই ঘোড়াটাকে সামলাতে পারে না, কারণ সেই ঘোড়ার পিছনে একটা তীর গেঁথে গিয়েছিল। এরপর সে সেই ঘোড়ার সাথেই নিচে থাকা একটা গাছের উপরে ধাক্কা খেয়ে বরফের উপরে গিয়ে পড়ে। ঘোড়াটা উপর থেকে নিচে পড়ার কারণে মারা যায়, কিন্তু গ্লাস বেঁচে যায়। যদিও সে উপর থেকে পড়ার কারণে মারা যায় না, কিন্তু সে এখন প্রচন্ড ঠান্ডায় মারা যেতে পারে,
কারণ সে এতক্ষণ যে ভাল্লুকের চামড়া গায়ে দিয়ে ঠান্ডার হাত থেকে বেঁচেছিল সেটাকে সে পিছনেই ফেলে আসে যখন আদিবাসীরা তার উপর আক্রমণ করে দিয়েছিল। এরপর সে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ঘোড়াটার পেটটাকে কাটতে শুরু করে আর তার মধ্যে থেকে সমস্ত মাংস বের করতে শুরু করে দেয়। আর রাতে সে সেটার মধ্যেই আশ্রয় নেয়, কারণ সে জানতো যে সে যদি বাইরে থাকে তাহলে সে ঠান্ডায় মারা যাবে। সে কোনো রকমে সেই ঘোড়ার মধ্যে পুরো রাত কাটিয়ে দেয়। এরপর সে সকালে ঘুম থেকে ওঠে আর তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় সেই জায়গাটাকে যেটা গ্লাসের গন্তব্য ছিল আর যেখানে এখন জন, ব্লেজার আর দলের সমস্ত লোক পৌঁছে গিয়েছিল। সেখানে এখন একটা ফ্রেঞ্চ লোক এসে পৌঁছায় আর সে তাদের কাছে আশ্রয় আর কিছু খাবার চায়। এখানকার লোকেরা সেটার বদলে তাকে পয়সা দিতে বলে। তার কাছে বেশি পয়সা ছিল না। সে তাদেরকে কিছু পয়সা আর তার কাছে থাকা সমস্ত কিছু বের করে দিতে থাকে। ঠিক তখনই সে একটা বোতলকেও বের করে, আর এটা সেই বোতলটা ছিল যেটাকে ব্লেজার গ্লাসকে একা সেই জায়গায় ছেড়ে চলে আসার আগেই তার উপরে রেখে দিয়ে এসেছিল। ব্লেজার এটা মনে করে যে গ্লাস তো মারা গিয়েছে, কিন্তু হয়তো তার ছেলে হক এখনো পর্যন্ত বেঁচে আছে আর এটা নিশ্চয়ই তার কাছে থেকেই এই লোকটা নিয়েছে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কোথায় থেকে পেয়েছো? তখন সেই লোকটা বলে এখান থেকে 30 মাইল দূরে একটা লোকের কাছে থেকে এটা পড়ে গিয়েছিল আর আমি সেটাকে তুলে নিই। এরপর ক্যাপ্টেন, ব্লেজার আর কিছু লোক মিলে হককে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু এখানে ব্লেজার জানতো না যে জন তো অনেক আগেই হককে মেরে ফেলেছিল। কিন্তু অন্যদিকে জন বুঝতে পারে যে গ্লাস নিশ্চয়ই এখনো পর্যন্ত বেঁচে আছে আর এটা তার কাছে থেকেই পড়ে গিয়েছে। এরপর ক্যাপ্টেন আর বাকি সবাই সেখানে গিয়ে পৌঁছায় যেখানে থেকে সেই লোকটা বোতলটা পেয়েছিল। তারা যখন সেখানে পৌঁছে যায় তখন তারা সেখানে গ্লাসকে দেখতে পায় আর গ্লাসকে দেখার পর ক্যাপ্টেন প্রচুর অবাক হয়ে যায়, কারণ তাকে জন আর ব্লেজার এটা বলেছিল যে তারা গ্লাসের মৃত্যুর পর তাকে কবর দিয়ে এসেছিল। এরপর গ্লাসকে দেখার পর ক্যাপ্টেন তার লোকেদেরকে বলে ব্লেজারকে অ্যারেস্ট করো। এরপর সে রেগে গিয়ে ক্যাম্পে ফিরে আসে আর জনকে খুঁজতে থাকে, কিন্তু সে জনকে কোথাও দেখতে পায় না। এরপর যখন সে তার রুমে আসে তখন সে দেখে যে জন তার সিন্ধুক থেকে সমস্ত পয়সা চুরি করে পালিয়ে গিয়েছিল। এরপর ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে সে একাই জনকে ধরতে যাবে, কারণ সে গ্লাসের ছেলেকে খুন করেছিল আর তার সমস্ত পয়সা চুরি করে নিয়েছিল। কিন্তু গ্লাস তখন বলে আমিও তোমার সাথে ওকে ধরতে যাব। এটার সাথেই সে তাকে এটাও বলে দেয় যে ব্লেজার নিরপরাধ ছিল, কারণ সে তার ছেলের মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না। জন তাকেও মিথ্যা কথা বলেছিল। আর এখন গ্লাস আর ক্যাপ্টেন জনের খোঁজে বেরিয়ে পড়ে। আসলে তারা জনের ঘোড়ার পায়ের চিহ্নকে ফলো করে এগিয়ে যাচ্ছিল। এরপর তারা জঙ্গলের একটা জায়গায় পৌঁছানোর পর গ্লাস ক্যাপ্টেনকে বলে যে এই জঙ্গলটা অনেক বিশাল, সেই জন্য আমাদেরকে তাকে আলাদা আলাদা হয়ে খোঁজা উচিত। এরপর তারা আলাদা হয়ে জনকে খুঁজতে থাকে। ক্যাপ্টেন কিছুক্ষণ চলার পরেই জনকে দেখতে পায়, কিন্তু জন এখানে ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শোনার পর গ্লাস ক্যাপ্টেনের দিকে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে ক্যাপ্টেন মারা গিয়েছিল আর জনও সেখানে থেকে পালিয়ে গিয়েছিল। এরপর গ্লাস ক্যাপ্টেনের ডেড বডিকে ঘোড়ায় শুইয়ে নিয়ে যেতে থাকে। কিছু দূর চলার পর জন দূরে থেকে তাদেরকে দেখতে পায় আর দূরে থেকেই তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু তারপর যখন জন তার কাছে আসে তখন সে দেখে যে এটা তো ক্যাপ্টেনের ডেড বডি ছিল। আসলে গ্লাস আগে থেকে জানতো যে জন লুকিয়ে তার উপর আক্রমণ করবে, সেজন্য সে যখন ক্যাপ্টেনের ডেড বডিকে ঘোড়ায় তুলছিল তখন সে ক্যাপ্টেনের পেটে একটা গাছের ডালের সাহায্যে বসিয়ে রেখেছিল আর সে নিজেই অন্য একটা ঘোড়ার পিঠে ক্যাপ্টেনের ডেড বডির অভিনয় করে শুয়েছিল। এরপর যখনই জন পিছনের দিকে লক্ষ্য করে তখনই গ্লাস তার উপরে গুলি চালায়, কিন্তু জন সেটার ফলে আহত হলেও কোনো রকমে সেখানে থেকে পালিয়ে যায়। কিন্তু গ্লাস এখন সেই সুযোগটাকে হারাতে চাইছিল না, সেই জন্য সে এখন জনের পিছু পিছু দৌড়াতে থাকে। কিছু দূর চলার পর তারা দুজনে ছোট একটা নদীর তীরে এসে পৌঁছায়, যেখানে তাদের দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়ে যায়। অবশেষে অনেকক্ষণ লড়াই চলার পর জন প্রচুর আহত হয়ে পড়ে আর সে গ্লাসকে বলে তুমি আমাকে মারতে চাও তো মারো, কিন্তু তবুও তোমার ছেলে আর ফিরে আসবে না। এরপর গ্লাস একটা ছুরি জনের পেটে ঢুকিয়ে দেয় আর তাকে বলে বদলা নেওয়াটা আমাদের হাতে নেই, বরং সেটা তো ঈশ্বরের হাতে আছে। এই বলে গ্লাস জনকে নদীতে ফেলে দেয়। কিছু দূর যাওয়ার পর যখন জন জলের মধ্যে থেকে বেরিয়ে আসছিল তখন তার সামনে আদিবাসীরা এসে পড়ে আর তারা তাকে মেরে ফেলে। এরপর আদিবাসীরা নদী পেরিয়ে গ্লাসের দিকে এগিয়ে আসতে থাকে, যেটা দেখার পর গ্লাস ভাবে যে তারা এখন তাকেও মেরে ফেলবে, কিন্তু তারা তাকে মারে না, কারণ তাদের সর্দার এখন তার মেয়েকে খুঁজে পেয়ে গিয়েছিল। আর এটা সেই মেয়েটা ছিল যাকে একদিন গ্লাস রেপ হওয়া থেকে বাঁচিয়েছিল সেই ফ্রান্সিস লোকেদের হাত থেকে। সেই জন্য তারা এখন গ্লাসকে কোনো ক্ষতি না করে সেখানে থেকে চলে যায়। আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।